শ্বশুর প্রতি রাতে কাজের মেয়েকে নিয়ে নিজের ঘরে যেত। যখন সকাল হতো মেয়েটি খোঁড়াতে খোঁড়াতে বাইরে আসতো, আর তার অবস্থা খুবই খারাপ থাকতো। তার চুল এলোমেলো হয়ে থাকতো। আমি যখন তাকে জিজ্ঞাসা করেছিলাম তখন সে বলেছিল যে তোমাদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হবে। তখন আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম। একদিন এই গোপনীয়তা উদ্ঘাটনের আশায় আমি কাজের মেয়ের জামা পরে শ্বশুর ঘরে গেলাম। সেদিন আমার সাথে যা হলো তাতে আমার প্রাণী বেরিয়ে যায় অবস্থা। কারণ আমার শ্বশুর আমাকে। বন্ধুরা, আমার নাম হল মিনা আক্তার তিশা। আমি একটি গরিব পরিবারে বড় হওয়া মেয়ে হওয়া সত্ত্বেও আমার বিয়ে হয় একটি ধনী পরিবারে। বিয়ের আগে আমার জীবন খুবই কঠিন ছিল, কারণ আমরা 6 বোন ছিলাম। আমাদের কোনো ভাই ছিল না। আমাদের মা বাবাও এই পৃথিবীতে ছিলেন না। আমরা বোনেরা যেমন তেমন করে আমাদের জীবনের দিনগুলো অতিবাহিত করতাম। আমার সাথে যে ছেলের বিয়ে হয়েছিল তাকে তো আমি চিনতাম না। ছেলেটি আমার বড় দিদির শ্বশুর বাড়ির তরফে। ছেলেটির মা ছিল না। তার বোন আমাকে নিজের ভাইয়ের জন্য পছন্দ করেছিল এবং এইভাবে আমার বিয়ে হয়েছিল। আমার থেকে ছোট 3 বোন ছিল এবং তারা প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে দক্ষ ছিল। এই জন্য বোনেরা কোনো না কোনো কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করে নিত। আমার দিদি নিজের ঘর থেকে আমার বিয়ে দিয়েছিল, আর এই জন্যই আমার বিদায়ের পর শ্বশুর বাড়ি চলে গেছিল। আমার শ্বশুর বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না। একদিন আমি আমার শ্বশুরের ঘরে গিয়েছিলাম তার শরীরের অবস্থা দেখার জন্য। তো ওনাকে আমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। ওনাকে দেখে খুব নিষ্ঠুর মানুষ মনে হচ্ছিল এবং আমি ভয় পেয়ে যত পিছনের দিকে চলে আসছিলেন তত যেন আমার ভয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছিল। যতই মানুষটা আমার দিকে এগিয়ে আসছিল ততই আমার স্বামীর বলা কথাগুলো আমার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার স্বামী আমাকে বারবার বুঝিয়েছিল যে তার বাবার কাছে যেন আমি কখনো না যাই, বাবার ঘরে যেন আমি কখনো না প্রবেশ করি, সম্ভব হলে তার বাবার থেকে সবসময় যেন দূরত্ব বজায় রাখি। এখন আমার স্বামী বলা সব কথাগুলো আমি বুঝতে পারছিলাম যে কেন উনি আমাকে তার বাবার কাছে যেতে বারণ করেছিলেন। আমি আমার শ্বশুরের কাছে বারবার হাত জোড় করে মিনতি করছিলাম যেন উনি আমার থেকে দূরে সরে যান এবং আমাকে যেতে দেন। কিন্তু ওই মানুষটা আমার কোনো কথাই শুনছিলেন না। কখনো আমার ওই বেচারি কাজের মেয়ের কথা মনে পড়ছিল, তো কখনো নিজের স্বামীর কথা মনে পড়ছিল। আর নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছিল যে আমি কেন এই ঘরে আসতে গেলাম কারো কথা না শুনে। কখনো কখনো কারো কথা না শুনলে খুবই খারাপ পরিণাম পেতে হয় না জেনে কেন শ্বশুরের সেবা করার ভূত আমার মাথায় চেপেছিল এবং তার জন্য আমি খাবার নিয়ে শ্বশুর ঘরে চলে এসেছিলাম। হঠাৎ আমি দেয়ালের সাথে লেগে গেলাম এবং সেখানে দাঁড়িয়ে প্রচন্ড কাঁদতে শুরু করেছিলাম আর জোরে জোরে চিৎকার করতে শুরু করেছিলাম, কারণ আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম এবং আমার স্বামীকে চিৎকার করে ডাকছিলাম। আমি জানতাম যে এই সময় ঘরে কেউ নেই যে আমার সাহায্য করতে এগিয়ে আসবে। আমাকে বাঁচানোর মতো ঘরে কেউ ছিল না। হঠাৎই আমার শ্বশুর আমার খুবই কাছে চলে এলেন এবং তারপরে যা হলো সেটা বলা আমার জন্য খুবই মুশকিল, কারণ আমার সাথে যা হয়েছিল তা খুবই ভয়ানক ছিল। আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল এবং আমার বিদায়ের পর আমি শ্বশুর বাড়িতে চলে এসেছিলাম। বিয়ের প্রথম রাতে আমার স্বামীর সাথে আমার খুবই ভালো কেটেছিল, দ্বিতীয় দিনও ভালো কেটেছিল এবং তৃতীয় দিনও কেটে গেছিল। আমি দেখেছিলাম যে সকাল হতেই কাজের মেয়ে এসে আমাদের বিয়ের 2 দিন পর্যন্ত প্রচুর কাজ করে দিয়েছিল। কিন্তু আজ জানি না সে কেন আসেনি এবং কোথায় চলে গেছিল তাও জানি না। আমি যখন আমার স্বামীকে জিজ্ঞেস করেছিলাম তখন উনি খুবই ভয় পেয়ে গিয়েছিলেন। আমি বলছিলাম যে আজকে কাজের মেয়ে আসেনি, আমি নিজেই খাবার বানিয়ে নেব এবং বাবাকেও তার ঘরে খাবার দিয়ে আসব। আমার স্বামী ওই কথা শুনে বলেছিলেন যে ওনার ঘরে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমাকে খাবার দিয়ে দিও, আমি নিয়ে চলে যাব। আমার স্বামী এটা বলেই আমার হাত থেকে খাবারের ট্রে নিয়ে সেখান থেকে চলে যায়। আমার মনে হয়েছিল হয়তো উনি এমন করছেন কারণ আমি এই বাড়ির নতুন বউ এবং নতুন বউয়ের এত কাজ করা ভালো দেখায় না। আমি এখানকার কাউকে চিনতাম না, আশপাশের সমস্ত লোক আমার জন্য অচেনা ছিল। বাড়িতে কেবল আমার স্বামী এবং শ্বশুর থাকতেন। কিন্তু আমি দেখেছিলাম যে আমার স্বামী তার বাবার সাথে খুব বেশি কথা বলতো না। আমার শ্বশুর অসুস্থ, তাই আমার স্বামী আমাকে ওনার কাছে যেতে বারণ করতেন। আমি একবার অথবা দুবারই ওনাকে দেখেছিলাম যখন উনি ঘুমাচ্ছিলেন। অনেকদিন আমার স্বামী কাজ করতে যাচ্ছিলেন না, তাই আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এখন তো আমাদের বিয়ের অনেক দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো আপনি কাজে কেন যাচ্ছেন না? এই প্রশ্নের উত্তর আমার স্বামী মুখে শুনে আমি কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম, কারণ উনি আমাকে একা ছেড়ে যেতে চাইছিলেন না। উনি বলেছিলেন যে যতদিন না পর্যন্ত নতুন কাজের মেয়ে পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত উনি কাজে যাবেন না, কারণ আমি একা ঘরে থাকতে পারবো না এবং ওনার বাবার সেবা করতে পারবো না। এই কথা শুনে আমি চুপ করে গিয়েছিলাম। 23 জন মহিলা এসেছিলেন ঘরের কাজকর্ম করার জন্য। প্রথম তো সেই মহিলারা কাজ করার জন্য রাজি হয়ে যেত, কিন্তু 23 দিন পেরোতে না পেরোতেই তারা আমার কাছে এসে বলতো যে আমরা এমন বাড়িতে কাজ করতে পারবো না যেখানে মেয়েদের কোনো সম্মান দেওয়া হয় না। ওদের কথা শুনে তো আমি অবাক হয়ে যেতাম যে ওরা এরকম কেন বলছে। আমার স্বামী তো আমাকে খুবই সম্মান করেন এবং কোনো মেয়ের দিকে উনি চোখ তুলে তাকান পর্যন্ত না। এই জিনিসটা আমি লক্ষ্য করেছিলাম যে উনি খুবই সম্মান করার মতো একজন মানুষ। আমি এই ব্যাপারটা যখন আমার স্বামীকে বলেছিলাম তখন উনি আমাকে বলেছিলেন যে ঘরে কোনো মহিলা এলে তার সাথে তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি নিজে আমার ইচ্ছে অনুযায়ী একজনকে কাজে নিযুক্ত করে দেব যাকে আমার ইচ্ছে হবে। আমি আমার স্বামীর কথা শুনে চুপ করে গিয়েছিলাম। কয়েকদিন পর একজন মেয়ে এসেছিল কাজের জন্য, কিন্তু সেই মেয়ে সবসময় চুপচাপ থাকত। ঘরেও সে খুবই ভীত সন্ত্রস্ত হয়ে থাকতো এবং আমার সাথে খুব একটা কথা বলতো না। আমার ছোটবেলাতেই আমার মা বাবার মৃত্যু হয় এবং তখন থেকেই আমার মনে হতো যে আমি আমার শ্বশুরকে বাবার মতো সেবা করব, ওনাকে নিজের বাবার স্থানে বসাব।
কারণ আমি সবসময় এটাই ভেবেছি যে আমার বাবা নেই। আমি আমার শ্বশুরকে আমার বাবা হিসেবে মেনে নেব, কিন্তু আমার স্বামী কখনো আমাকে আমার শ্বশুরের কাছেও যেতে দেননি, এমনকি তার কাছে যেতে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। উনি আমাকে বলতেন যে খুবই খারাপ হয়ে যাবে যদি আমি উনার বাবার ঘরের আশেপাশেও যাই তাহলে। জানি না কেন উনি এত বারণ করতেন। একদিন আমি ঘরে বসে ফোনে নিজের বোনের সাথে কথা বলছিলাম। তার কাছে কাজের মেয়েটি দাঁড়িয়েছিল। ফোন রাখার পরে কথার ছলে আমি ওকে বলেছিলাম যে জানি না কেন আমার স্বামীর কি সমস্যা যে উনি নিজের বাবার সাথে আমাকে কথা পর্যন্ত বলতে দেন না। যখনই আমার মনে হতো যে আমি আমার শ্বশুরের সেবা করব তখনই উনি খুবই রেগে যেতেন। আমি আমার পুরো জীবনে কখনো আমার বাবার সেবা করিনি, সেজন্য আমার মন খুব চায় যে আমি আমার শ্বশুরের সেবা করি। কাজের মেয়েটি আমার দিকে তাকিয়ে আমাকে বলল যে মালকিন, আপনার স্বামী খুবই ভালো করেন যে আপনাকে ওনার বাবার কাছে যেতে দেন না, আর আপনার জন্য এটা ভালো হবে যে আপনি আপনার সঙ্গীত থেকে দূরে থাকুন। আমি খুবই অবাক হয়ে কাজের মেয়েটির দিকে তাকিয়ে থাকলাম। আমার খুবই অদ্ভুত লাগল যে সেও আমার শ্বশুরের নামে এ ধরনের কথা বলছে। তখন আমার খুবই রাগ হলো, কিন্তু আমি চুপ করে গেলাম। একদিন সেই কাজের মেয়ের বাড়িতে কোনো কাজ থাকার জন্য ও তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছিল এবং এই কারণে আমাকে খাবার আমার শ্বশুরের ঘরে নিয়ে যেতে হলো। আমি ওনার ঘরে চলে গেলাম এবং সাইড টেবিলে খাবারের ট্রে রেখে শিশুকে ঘুম থেকে তোলার চেষ্টা করতে লাগলাম। কিছুক্ষণ পরে ওনার চোখ খুলে গেল এবং উনি আমাকে দেখতে লাগলেন। উনি আমাকে কিছু বলতে যেতেন তার আগেই হঠাৎ করে দরজা খুলে গেল এবং আমার স্বামী আমার শ্বশুরের ঘরে এলেন। ও আমার হাত ধরে আমাকে সেই ঘরের বাইরে নিয়ে চলে গেলেন। আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম এবং ওনাকে বললাম যে কি হয়েছে আপনার, আপনি এভাবে আমাকে টেনে কেন বাইরে নিয়ে চলে এলেন? উনি রেগে আমাকে বললেন যে তোমাকে কতবার বারণ করেছিলাম যে আমার বাবার ঘরে যেও না, কিন্তু আমার বোঝানো কথাগুলো তো কিছুতেই তুমি বুঝবে না। আমার বলা সত্ত্বেও তুমি বাবার ঘরে চলে গেলে। যদি কিছু হয়ে যেত তাহলে আমার থেকে খারাপ আর কেউ হতো না। আমি আমার স্বামীর কথা কিছুতেই বুঝতে পারছিলাম না যে উনি আসলে বলতে কি চাইছেন। জানি না উনি এরকম কেন করছিলেন। আর এতে এত রাগ করার মতো কি হয়েছে যে হাত ধরে টানতে টানতে উনি আমাকে ঘরের বাইরে নিয়ে চলে এলেন এবং আমাকে ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিলেন। আমি আমার স্বামী ব্যবহার কিছুতেই বুঝতে পারছিলাম না যে উনি ওনার বাবাকে এত অপছন্দ কেন করেন। ওনার বাবাকে তো আমার ভালো মানুষ বলেই মনে হয়, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম যে রহস্য তো কিছু একটা অবশ্য আছে, যে কারণে আমার স্বামী তার বাবার কাছ থেকে আমাকে দূরে রাখেন। একদিন হঠাৎ আমার শরীর খুবই খারাপ হয়েছিল এবং যার কারণে আমি উঠতে পর্যন্ত পারছিলাম না। দুপুরবেলা যখন আমার চোখ খুলল তখন আমি বাইরে গেলাম আর দেখতে পেলাম যে আমার শ্বশুরের ঘর থেকে কাজের মেয়েটি বেরিয়ে আসছিল, কিন্তু সে খুবই কষ্টে হেঁটে আসছিল। তার অবস্থা দেখে আমার খুবই অদ্ভুত লেগেছিল। জানি না কেন ওর কি হয়েছিল, ওর পুরো চেহারা ঘামে ভিজে গিয়েছিল এবং চুলও এলোমেলো ছিল। ওর অবস্থা এতই খারাপ ছিল যে ওকে দেখে আমি চিন্তিত হয়ে পড়েছিলাম। মেয়েটির কাছে গিয়ে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে ওর কি হয়েছে। প্রথমে খুব ঘাবড়েছিল এবং এদিক ওদিক দেখতে লেগেছিল এবং তারপর বলল যে কিছুই হয়নি মালকিন। আমি শুধু সিটি মুছিল আমার, তারপরে আমি পাপি ছেলে নিচে পড়ে গেছিলাম। কিন্তু মেয়েটির অবস্থা দেখে আমার খুবই অদ্ভুত লেগেছিল। আমি ওকে বললাম যে ঠিক আছে, তুমি ছুটি নিয়ে বাড়ি যাও এবং বাড়ি গিয়ে আরাম করো, বাকি সব কাজগুলো আমি নিজেই করে নিতে পারবো। কিন্তু সে আমার কথা মানেছিল না। সে মাথা নাড়াতে লাগল এবং বলল যে না মালকিন, মালিক আমাকে বারণ করে দিয়েছেন যে যতক্ষণ না মালিক বাড়ি ফিরছেন আমি এখান থেকে যেন কোথাও না যাই। আমি বললাম যে সেটা কোনো ব্যাপার না, শুধু সংসারের ঘর পরিষ্কার করা বাকি রয়েছে, সেটা আমি নিজেই করে নিতে পারবো। এই বলে যে আমি ওনার ঘরের দিকে যেতে লাগলাম, তখনই হঠাৎ করে কাজের মেয়েটা ভয় পেয়ে আমার হাত ধরে নিল এবং আমাকে কিছুতেই ভিতরে যেতে দিচ্ছিল না। আমি বললাম তোমার কি হয়েছে, আমাকে যেতে দাও, তোমার অবস্থা এখন কাজ করার মতো নেই, তুমি নিজের ঘরে গিয়ে বিশ্রাম করতে পারো। তখন সে বলল না মালকিন, আমি আপনাকে ঘরের ভিতরে যেতে দিতে পারবো না। সে আমাকে ভিতরে যেতে দিল না, আমাকে নিয়ে রান্নাঘরে চলে এল এবং বলল যে আমি আপনার জন্য খাবার বানিয়ে দিচ্ছি, আপনি তো এখনো পর্যন্ত খাবার খাননি। আমি ওর অবস্থা দেখছিলাম যে ও খুব ঘাবড়েছিল এবং ঠিক করে তো ও চলতে পারছিল না। আমি মেয়েটার কবজিতে দেখলাম যে সেখানে কিছু অদ্ভুত দাগ রয়েছে। আমি কিছু জিজ্ঞেস করিনি, কিন্তু রাতে যখন আমার স্বামীর ঘরে ফিরে তখন আমি ওনাকে সব কথা খুলে বলি। সে বলে যে হয়তো কাজের মেয়েটির সাথে তার স্বামীর ঝগড়া হয়েছে এবং ঝগড়ার পরে সে এখানে এসেছে, তাতে তোমার কি যায় আসে? নিজের কাজের প্রতি খেয়াল রাখো, কোনো কাজের মেয়েকে এত প্রশ্ন জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই, না হলে সে কাজ ছেড়ে চলে যাবে। আমার স্বামী আমাকে খুবই ভালোবাসতেন, কিন্তু যখনই আমি ওনার সাথে এই ধরনের কোনো কথা বলতাম তখন উনি আমাকে ভালোবাসার কথা পুরোপুরি ভুলে যেতেন, উপরন্তু আমার উপর রাগ করতেন। আমার স্বামী আমাকে বললেন যে অন্যদের খোঁজ খবর নেওয়া বন্ধ করো এবং চুপ করে শুয়ে পড়ো। এটা বলে তিনি নিজে শুয়ে পড়লেন, কিন্তু আমার একদম ঘুম আসছিল না। রাতে তখন ঠিক কটা বাজে ঠিক জানি না, আমার হঠাৎ চোখ খুলে গেল এবং আমি ঘরের বাইরে বেরোলাম। হঠাৎই আমার শ্বশুরের ঘরের বাইরে বেরোলাম। হঠাৎ আমার শ্বশুরের ঘরের থেকে কারোর আওয়াজ শুনতে পেলাম আমি। এমন মনে হচ্ছিল যেন আমার শ্বশুর কাউকে বকাঝকা করছেন। আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম যে এত রাতে আমাদের বাড়িতে তো কেউ থাকে না, তাহলে আমার শ্বশুর এভাবে কার সাথে ঝগড়া করছেন আর কাকেই বা এত বকছেন। আমি তাড়াতাড়ি আমার স্বামীর কাছে গেলাম এবং তাকে জাগানোর চেষ্টা করলাম। আমি ওনাকে ছাঁকনি দিয়ে জাগিয়ে তুললাম। উনি খুবই রেগে গিয়ে আমাকে বললেন যে কি হয়েছে তোমার, এত রাতে এভাবে চিৎকার করছো কেন? আমি ওনাকে বললাম যে জানি না বাবার কি হয়ে গেছে, উনি কারোর সাথে ঝগড়া করছেন, যান আপনি দেখে আসুন যে ঘরে কে আছে।
আমার স্বামী তখন খুবই ভয় পেয়ে গেলেন এবং আমাকে বললেন যে তুমি এখন শুয়ে পড়ো, নিশ্চয়ই তোমার কোনো ভুল ধারণা হয়েছে। আমার স্বামী কিছুতেই ঘরের বাইরে গেলেন না এবং আমাকে বারবার বলছিলেন যে তুমি শুয়ে পড়, কোনো ধরনের আওয়াজ আসছে না। কিন্তু আমি পরিষ্কার আমার শ্বশুরের গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম এবং আমার স্বামীকে রাগের সাথে বললাম, আপনার তো নিজের বাবার জন্য কোনো চিন্তাই হয় না। আমি আপনাকে কতক্ষণ ধরে বলছি যে আপনার বাবা কারোর সাথে ঝগড়া করছেন, কিন্তু আপনার কানে তো কোনো আওয়াজই ঢুকছে না। আমি নিজে গিয়ে দেখছি এবার। আমি যখনই যেতে চাইলাম তখনই উনি আমার হাত ধরে এমন ভাবে ধাক্কা দিয়ে আমাকে বিছানায় বসিয়ে দিলেন যে আমি ব্যথায় কাতর হয়ে পড়লাম। উনি আমাকে বললেন, এখানে শান্তি সহকারে বসে যাও, তোমার কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি নিজে গিয়ে দেখে আসছি। একটা কথা তোমাকে আমি যতবারই বোঝাই না কেন তুমি কিছুতেই বুঝতে চাইছো না। সে বেরোনোর সময় ঘরটাকে তালা মেরে দিয়ে গেল এবং রেগে আমাকে বলল যে বাইরে আর বেরোনোর চেষ্টা করবে না। আমি চুপচাপ গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু আমার বারংবার নিজের শ্বশুরের কথাই মাথায় আসছিল। আমি একদমই ঘুমাতে পারিনি, কারণ আমার মাথায় সারাক্ষণ চিন্তা ঘুরপাক খাচ্ছিল। পরের দিন আমার স্বামীর ওঠার আগে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম এবং স্বামীর জন্য খাবার বানাতে চলে গিয়েছিলাম। আমি রান্নাঘরে দাঁড়িয়েছিলাম এবং ওনার জন্য খাবার বানাচ্ছিলাম, কিন্তু ততক্ষণেও কাজের মেয়েটি আমাদের বাড়িতে আসেনি। আমি অস্থির হয়ে পড়েছিলাম, কারণ আমার শ্বশুরের খাবারের সময় হয়ে গিয়েছিল, আর আজ তো কাজের মেয়েটি খুবই দেরি করছে আসতে। আমার শ্বশুরকে তো খাবারের পরে ওষুধও খেতে হয়। তখন আমার স্বামী উঠে এলেন। তখন আমি ওনাকে এটা বলায় উনি বললেন যে ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই, যখন কাজের মেয়েটি এসে যাবে নিজে সে খাবার আর ওষুধ দিয়ে দেবে। আমি ওনাকে বললাম যে আপনার কি হয়েছে? আপনি নিজে তো না ওই ঘরে যাচ্ছেন আর না তো আমাকে যেতে দিচ্ছেন, এটা খুবই খারাপ করছেন আপনি। আমি স্বামীকে বোঝানোর চেষ্টা করছিলাম তো উনি রেগে আমার দিকে তাকালেন এবং বললেন, ওনার জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই, উনি আমার বাবা, আর আমি যখন ওনার জন্য কোনো চিন্তা করি না তখন তোমাকে ওনার জন্য কোনো চিন্তা করতে হবে না। এরপর আমার স্বামী রেগে গিয়ে খাবার না খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লেন। আমি অনেকবার ভেবেছিলাম যে নিজে গিয়ে শ্বশুরের জন্য ওষুধ খাবার দিয়ে আসব, কিন্তু তারপরে আমি চুপ করে গেলাম। কাজের মেয়েটি খুব দেরিতে বাড়ি এসেছিল, ওর শরীর খুবই খারাপ দেখাচ্ছিল। আমি ওকে বললাম যে তোমার যদি শরীর ঠিক না থাকে তাহলে তুমি আজকে ছুটি নিয়ে নিতে পারতে, তোমার আসার কোনো প্রয়োজনই ছিল না। তখন সে বলল, না মালকিন, আমি চাই না যে আমার সাথে যা যা হয়েছে সেটা আপনার সাথেও হোক। আপনার শ্বশুর আপনার সাথে কিছু খারাপ কাজ করুক অথবা আপনাকে ওনার ঘরে গিয়ে ওনার সেবা করতে হোক। আমি আশ্চর্য হয়ে কাজের মেয়েটির দিকে তাকিয়েছিলাম। জিজ্ঞেস করলাম, তুমি বলতে কি চাইছো? কি হয়েছে তোমার সাথে? তোমার এই কথার মানেটা কি? কিন্তু সে আমাকে কিছুই বলতে রাজি হচ্ছিল না, শুধু এটাই বলল, এই কথাটা কি এখানেই শেষ করে দিন মালকিন, নিজের খেয়াল রাখুন এবং এই বাড়িটাকেও দেখে শুনে রাখুন। আমি তো ভাবতেও পারি না যে আপনি কিভাবে এই বাড়িতে থাকেন। আমার কোনো উপায় না থাকায় এবং আমার সন্তানদের জন্য আমি এখানে কাজ করতে আসি, না হলে এখানে তো কোনো মহিলাই কাজ করতে চাইবে না। আমি জানি না আপনি এতদিন কিভাবে বেঁচে রয়েছেন। এরপরে মেয়েটি খাবারের ট্রে নিয়ে আমার শ্বশুরের ঘরের দিকে চলে যায়। এরপরে আমি চুপচাপ নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি এবং রান্নাঘরের সব কাজ শেষ করে হোল ঘরে এসে বসে যাই। এরপর আমি দেখি যে কাজের মেয়েটি আমার শ্বশুরের ঘর থেকে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে আসছে এবং এটা দেখে আমি খুবই আশ্চর্য হয়ে যাই। আজকে ওর অবস্থা আরো খারাপ ছিল। আমি খুবই চিন্তিত হয়ে কাজের মেয়েটিকে দেখছিলাম। হঠাৎই উপরে যেতে যেতে বাঁচল। আমি ওকে গিয়েও সামলে নিলাম এবং জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে? আমি ওর চোখ থেকে গড়িয়ে পড়া জল দেখছিলাম এবং এরকম মনে হচ্ছিল যেন খুবই কষ্টে নিজের জল আটকাচ্ছিল। এরপরেও খুবই ভয় পেয়ে আমাকে বলল যে মার্কিন, আমাকে নিজের ঘরে যেতে হবে, আমার মেয়ের শরীর ভালো নেই। এই কথা বলে সে চলে গেল, কিন্তু আমি জানতাম কিছু তো একটা ব্যাপার আছে, এমন কিছু একটা চলছে যার কারণেও এভাবে চলে গেল। এরপর আমি ঘরে চলে এলাম, কিন্তু হঠাৎ করে আমি বাইরে থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পেলাম। আমি যখন ঘরের বাইরে বেরোলাম তখন দেখলাম যে আমার ঘরের বাইরে আগুন জ্বলছিল এবং যেন কোনো একটা জিনিস পড়ে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি বাইরের দিকে দৌড়ে চলে গেলাম। আমার এরকম মনে হচ্ছিল যেন কিছু ছবির অ্যালবাম পড়ে যাচ্ছে যেখানে আগুন লাগানো হয়েছে। আমি তাড়াতাড়ি ওই আগুনে জল ঢেলে দিলাম এবং আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। অ্যালবামে আমি কোনো মহিলার ছবি দেখতে পেলাম। আমি তাড়াতাড়ি আমার স্বামীকে ফোন করলাম এবং কিছুক্ষণের মধ্যে উনি বাড়ি চলে এলেন এবং আমাকে দেখতে লাগলেন। আমার জন্য চিন্তা করতে করতে বললেন যে তুমি ঠিক আছো তো? আমি বললাম যে আমি ঠিক আছি, কিন্তু দেখুন জানি না কি এভাবে ছবিগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে এবং সেগুলো এখানে পড়েছিল। কাজের মেয়েটির সম্বন্ধে জিজ্ঞেস করায় আমি উনাকে বললাম মেয়েটি বাড়ি চলে গেছে। আমার কথা শুনে উনি রেগে বললেন, কাজের মেয়েটি এত তাড়াতাড়ি কেন বাড়ি চলে গেল? আমি ওকে বারবার বলেছিলাম যে যতক্ষণ না আমি বাড়ি ফিরে আসবো তুমি কোথাও যাবে না। আমি দেখছিলাম যে উনি খুবই ভয় পেয়ে আছেন এবং আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন যে আমি ঠিক আছি কিনা। আমি বারবার ওনাকে এটাই বলছিলাম যে আমি একদম ঠিক আছি, আমার জন্য না চিন্তা করার কোনো দরকার নেই, আমি একদম ঠিক আছি। আমার জন্য উনি এত কেন চিন্তা করেন এটা জিজ্ঞেস করায় উনি বলেছিলেন, কিছু মানুষ ভরসার যোগ্য হয় না, আর তাদেরকে না আমরা দূরে সরাতে পারি আর না আমরা তাদের নিজের কাছে রাখতে পারি। এই কারণেই আমার তোমার জন্য চিন্তা লেগেই থাকে। যদি তোমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে যেতে পারতাম তাহলে সবথেকে ভালো হতো। উনি সেদিন খুব অসহায়ভাবে কথাগুলো বলেছিলেন। সেদিনের পর থেকে এসব কিছু যেন স্বাভাবিক হয়ে গেছিল। কোনোদিন আগুন লেগেছে তো কোনোদিন অন্য কিছু হতো। কাজের মেয়েটার এরকমই অবস্থা ছিল।
সে শ্বশুরের ঘর থেকে খুবই খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে আসতো। এরপরে একদিন তো মাত্রাতিরিক্ত হয়ে গেল, যখন মেয়েটা বলল, মালকিন, আল্লাহ করুন আপনার শ্বশুর যেন মারা যান, তাহলে আমার জীবনে শান্তি আসবে। আমি তখন খুবই অবাক হয়েছিলাম তার এই কথা শুনে। সে হয়তো আমার শ্বশুরের সেবা করে ক্লান্ত হয়ে গেছিল এবং সে কারণেই কথাগুলো বলেছিল। আমার শ্বশুরের জন্য আমার স্বামী তাকে বাড়ি ফিরতে দিতেন না, যতক্ষণ তিনি নিজে বাড়ি না ফিরতেন। মেয়েটিও সন্তানদের জন্য এই কাজটা করত, কারণ আমার স্বামী তাকে বেশি স্যালারি দিতেন, আর আমাদের বাড়িতে সেরকম কোনো কাজও করতে হতো না। তার একটাই কাজ ছিল যে তাকে আমার শ্বশুরের ঘরে থাকতে হতো এবং তার সেবা করতে হতো। আজ মেয়েটি আমাকে আগেই বলে চলে গেছিল যে সে কাল কাজ করতে আসবে না, এবং আমি যেন নিজের বন্দোবস্ত করিনি কালকের জন্য। আমি আমার স্বামীকে এই কথাটা জানাইনি, কারণ আমি কালকের সারাদিনটা নিজের হাতে শ্বশুরের সেবা করব বলে ঠিক করেছিলাম। আমি আমার স্বামীকে মিথ্যা কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে কাজের মেয়েটার আজ আসতে একটু দেরি হবে এবং এই কারণে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সে যখন আসবে তখন সে নিজেই খাবার নিয়ে শ্বশুরমশাইয়ের ঘরে যাবে। আমার স্বামী এই কথা শুনে নিশ্চিন্ত হয়ে অফিসে চলে গেছিলেন। আমি শ্বশুরমশাইয়ের জন্য খাবার বের করলাম এবং ওনার ঘরের দিকে চলে গেলাম। ওনার ঘরের দরজা খুলে দেখলাম উনি জেগেছিলেন এবং বসেছিলেন। আমাকে উনি খুবই অদ্ভুত নজরে দেখতে শুরু করলেন। হঠাৎ ওনার মুখের ভাব বদলাতে শুরু করল এবং ওনার চেহারা এই ধরনের বদল দেখে আমি খুবই ভয় পেয়ে গেলাম। ধীরে ধীরে ওনার চোখ রোম লাল হয়ে উঠছিল। হঠাৎ উনি ঘরের দরজা বন্ধ করে দিলেন। আমি ঘুরে দেখলাম যে আমি যে সাইড টেবিলে খাবার রাখতে গিয়েছিলাম, হঠাৎই ভয়ে আমার হাত থেকে খাবার পড়ে গেল। আমার হাত পা খুবই কাঁপতে শুরু করলো এবং আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। উনি দরজা কেন বন্ধ করলেন? ভয়ে ভয়ে আমি ওনাকে জিজ্ঞেস করলাম এবং বললাম যে আমি বাইরে যেতে চাই। আজ আমার নিজের স্বামীর কথাগুলো খুব মনে পড়ছিল। উনি আমাকে বারবার করে বলেছিলেন যাতে ভুলেও আমি কোনোদিন আমার শ্বশুরমশাই ঘরে ঢুকি বা ওনার আশেপাশে শোনা যায়। এরপরে সুসংসে আমার দিকে এক পা করে এগোতে লাগলেন এবং আমি পিছনে পিছু হতে শুরু করলাম। হঠাৎ আমি দরজার সাথে লেগে গেলাম এবং আমি খুবই অসহায় বোধ করছিলাম। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি কখনো বন্ধ দরজাটাকে দেখছিলাম আর কখনো শ্বশুরমশাই দিকে তাকাচ্ছিলাম। পরের মুহূর্তেই আমি চিৎকার করতে শুরু করলাম। চিৎকার করতে করতে আমার শ্বশুরমশাইকে বললাম যে আমাকে যেতে দিন, ছেড়ে দিন আমাকে। আজ কাজের মেয়েটির কথাও খুব মনে পড়ছিল আমার। এরপর এমন কিছু একটা ঘটল যেটা ব্যাপারে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি চিৎকার করছিলাম, হঠাৎই আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজেকে আমার ঘরের মধ্যে পেলাম এবং আমার পাশে আমার স্বামী বসেছিলেন। ওনাকে দেখে আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ল, আর আমি কাঁদতে
প্রতি যত্ন ছিল না। এই কারণেই আমি আমার বাবাকে খুব ঘৃণা করতাম। সময় পার হতে লাগল এবং উনি এই কথাটা বুঝতে পেরেছিলেন যে উনার অত্যাচারের কারণেই উনার স্ত্রী নিজেকে শেষ করে দিয়েছিল। এরপর থেকে উনি মহিলাদের খুব ভয় পেতেন। আমার মা আমার স্বপ্নে আসতো এবং ওনাকে বলতো যে মা কখনোই আমার বাবাকে ক্ষমা করবে না। এই কারণেই আমার বাবা এরপর থেকে মহিলাদের খুব ভয় পেতে শুরু করলেন। উনার কাছে যখনই কোনো মহিলা যেতেন তখনই উনি খুবই রাগী আচরণ করতেন তাদের সাথে এবং মহিলাদের মারতে যেতেন। উনি মহিলাদের দেখে খুবই রেগে যেতেন অথবা পাগলের মতো ব্যবহার করতেন। এই জন্যই আমি তোমাকে আমার বাবার সামনে নিয়ে যেতে চাইনি। আমি চাইনি যে তুমি কখনোই আমার বাবার সত্যিটা জানতে পারো। এসব বলে আমার স্বামী চুপ করে গেছিলেন। উনি নিজের চোখের জল লুকিয়ে সমস্ত কিছু বলছিলেন। বলার পরে লজ্জায় তিনি কাঁদতে শুরু করলেন। লজ্জার ফলে তিনি চোখের পলক নামিয়ে নিয়েছিলেন। আমার এরকম মনে হচ্ছিল যে নিজের বাবার এই ব্যবহারের কথা বলতে খুবই লজ্জিত বোধ করছিলেন। আমি অবাক হয়ে গিয়েছিলাম। একজন মানুষের মহিলাদের প্রতি এত ঘৃণা কি করে থাকতে পারে? এর উত্তর জানার জন্য আমি আমার স্বামীর দিকে তাকালাম এবং বললাম, আপনার বাবার মহিলাদের প্রতি এত ঘৃণা কেন হয়েছিল যে তিনি নিজের স্ত্রীর উপরে এত অত্যাচার করতেন? আমার স্বামী এই কথা শুনে চুপ করে গেলেন এবং বলেন, এর থেকে বেশি আমি তোমাকে কিছুই বলতে পারবো না। আমি ওনার কাছে জেদ করতে লাগলাম, কারণ আমাকে জানতেই হতো। কোনো একটা কারণ তো নিশ্চয়ই থাকবে যার জন্য উনি মহিলাদের এত ঘৃণা করতেন। শ্বশুরমশাই কি নিজের মাকেও এরকম ঘৃণা করতেন? স্বামীকে আমি এই কথা জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম, কিন্তু উনি আমাকে কিছুই বলতে চাইছিলেন না। হঠাৎ উনি আমাকে বললেন, উনি সব মহিলাকে এভাবে ঘৃণা করতেন। আমি আমার স্বামীর দিকে তাকালাম এবং বললাম, জেন যখনই কোনো কাজে মেয়ে শ্বশুরের ঘরে ঢুকতো না সেবার জন্য, তখন উনি ওর সাথেও এরকম করতেন। মেয়েদের উপর তিনি অত্যাচার করতেন এবং তাদের খুবই খারাপ অবস্থা করে তিনি বাইরে যাওয়ার অনুমতি দিতেন। শ্বশুরমশাই কাজের মেয়েদেরও মারতেন। আমার স্বামী বললেন, আমি এই সমস্ত কিছুই জানি, কিন্তু আমি বাধ্য ছিলাম। যদি আমি চাইতাম তাহলে আমি নিজেও সেবা করতে পারতাম বাবার, কিন্তু কোনোদিনই আমি ওনাকে সেবার যোগ্য মনে করিনি। ওই মানুষটা একজন মানুষ নয়, বরং মানুষের মুখোশ পরে থাকা একটা শয়তান, যে শয়তান মেয়েদের উপর যথাসাধ্য অত্যাচার করত। উনি আমার মা, বোন, এমনকি বহু মহিলার সাথে যে আচরণ করেছেন তার জন্য আমি ওনাকে কখনো ক্ষমা করতে পারবো না। উনি একজন নিষ্ঠুর মানুষ, আর এখন তো উনি আমার স্ত্রীর গায়েও হাত তুলেছেন। আমি জানি এখন পাগল উনি নিজের হুঁশে নেই, কিন্তু আমার খুবই খারাপ লাগছে। তোমার গায়ে ওনার হাত ওঠানো উচিত হয়নি। আমি এই কারণেই তোমাকে বাবার কাছ থেকে সবসময় দূরে রাখার চেষ্টা করতাম। তোমার যাতে কখনো কোনো ক্ষতি না হয় সে নিয়ে আমার ভয় ছিল, আর তোমার সাথে ঠিক সেটাই ঘটেছে। ওনার হয়ে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছিলাম তোমাকে আটকানোর, কিন্তু তোমার মাথায় তো ওনার সেবা করার ভূত চেপেছিল। এবার দেখে নিয়েছো সেবা করার পরিণাম। একজন মানুষের সেবা গ্রহণ করার জন্য যোগ্যতার প্রয়োজন হয়, কিন্তু আমার বাবা মহিলাদের সেবা যোগ্য নন। যে পুরুষ কোনো মহিলার গায়ে হাত তোলে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ। আমি আমার স্বামীর দিকে তাকিয়েছিলাম এবং ভাবছিলাম উনি আমার জন্য কতই না চিন্তা করেন। আমার তো খারাপ লাগছিল আমার শ্বশুরের জন্য। একটা মানুষ এতটা অত্যাচারী কিভাবে হতে পারে? মানুষটা নিজের মেয়েদের, নিজের স্ত্রীকে, এমনকি নিজের ছেলেকে হারিয়ে ফেলার পর অত্যাচারী হয়ে গেছেন। পাগল হওয়ার পরও তিনি অত্যাচার বন্ধ করতে ভোলেননি এবং এই জিনিসটাই আমাকে খুব অবাক করত। ধীরে সময়ের সাথে সাথে আমার শ্বশুর একদমই পাগল হয়ে যাচ্ছিলেন। তার কোনো বিষয় হুঁশি ছিল না। ধীরে ধীরে তো উনি সবকিছু ভুলতে লেগেছিলেন, আর নিজেকে নিজে যখন করছিলেন। আমার স্বামী তার বাবাকে একটা ঘরে বন্ধ করে রেখে দিয়েছিলেন এবং ঘরের তালা লাগিয়ে দিয়েছিলেন। বহুদিন পর্যন্ত আমার শ্বশুর সেই ঘরের মধ্যে বন্ধ ছিলেন। ওনার অবস্থা যখন খুবই খারাপ হয়ে গিয়েছিল তখন আমার স্বামী তাকে নিয়ে গিয়ে একটা পাগলাগারদে ভর্তি করিয়ে দিয়েছিলেন। উনি নিজের পরিচয় পর্যন্ত ভুলে গিয়েছিলেন। হয়তো নিজের সময় উনি নিজের প্রতি খুবই অহংকারী ছিলেন এবং মহিলাদের খুবই তুচ্ছ জ্ঞান করতেন। আর যেসব মানুষ এরকম হয় তাদের ভবিষ্যতের পরিণাম খুবই খারাপ হয়। এই কারণেই আমার শ্বশুরের পরিণাম খুব খারাপ হয়েছিল। উনি নিজের ক্ষতি নিজেই করতে শুরু করেছিলেন। নিজের জীবনে উনি যত মহিলাদের উপর নির্যাতন করেছেন ততজন মহিলার অভিশাপ তার উপরে গিয়ে পড়েছিল। তিনি চোখে আর দেখতে পেতেন না, এমনকি তার হাতে পায়েও খুব খারাপভাবে অ্যালার্জি হয়ে গিয়েছিল। আল্লাহ ওনার কৃতকর্মের শাস্তি তার জীবদ্দশাতেই তাকে দেখিয়ে দিয়েছিলেন, কারণ যে হাতের সাহায্যে তিনি মহিলাদের উপর অত্যাচার করতেন সেই হাতেই ভরে যায় ভরপুর এনার্জিতে, এবং এর ফলে আমার শ্বশুরমশাই সব সময় হাতে জ্বালা যন্ত্রণা অনুভব করতেন। উনাকে পাগলা গার্ডের হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসার জন্য, কিন্তু তা সত্ত্বেও উনি সুস্থ হচ্ছিলেন না কিছুতেই। দিনের পর দিন উনার অবস্থার আরো অবনতি ঘটে এবং প্রচুর রোগের শিকার হয়েছিলেন তিনি। এক পর্যায়ে উনি নিজেকে শেষ করার চেষ্টা করতে থাকেন। তবে আল্লাহ হয়তো এত সহজে উনার মৃত্যু চাননি, কারণ উনি সারা জীবন মহিলাদের উপর নির্যাতন করে গেছেন, আর তার শাস্তি কি কখনো এত ছোট হওয়া সম্ভব? সারা জীবনের করা অপরাধের শাস্তি এত সহজে কখনই পাওয়া যায় না। আমার শ্বশুরের জীবন বৃথা হয়ে গেছিল। তিনি জীবিত ছিলেন ঠিকই, কিন্তু তিনি একজন জীবিত লাশে পরিণত হয়েছিলেন। আমরা আমার শ্বশুরের সুস্থতা কামনার জন্য কখনোই প্রার্থনা করিনি, বরং আমরা ওনার মৃত্যু কামনা করেছিলাম ওনার কৃতকর্মের ফলস্বরূপ। কিন্তু এবার ওনার অবস্থা আমার স্বামীও নিজের চোখে দেখতে পারছিলেন না। আমরা ওনার মৃত্যু কামনা করেছিলাম এবং আল্লাহ হয়তো আমাদের প্রার্থনা শুনে নিয়েছিলেন। একদিন পাগলা গারদ থেকে খবর আসে যে আমার শ্বশুরের মৃত্যু হয়েছে। উনি তার বাবার অন্তিম সংস্কার সম্পন্ন করেন। শ্বশুরমশাইয়ের মৃত্যুর খবর শুনে আমার স্বামীর সব বোনেরাও এসেছিল। আমরা সকলে মিলে একটাই প্রার্থনা করছিলাম,
আল্লাহ আমার শ্বশুরের সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দিও। একজন মানুষ জীবিত থাকতেই তার ভুলগুলোকে ক্ষমা করে দেওয়া উচিত। আমি আমার স্বামীর সাথে সুখে সংসার করছি। উনি আমাকে খুবই ভালোবাসেন। আমি আপনাদের একটা কথাই বলতে চাই, মহিলাদের সর্বদা সম্মান করুন। একজন মহিলার গায়ে হাত তোলা অনেক বড় পাপ। নারীও একজন মানুষ, তিনি আপনাকে জন্ম দিয়েছেন। একজন মহিলাকে আপনার পায়ের জুতা হিসাবে নয়, বরং আপনার মাথার মুকুটের মতো বিবেচনা করুন। আপনি যদি তাকে সম্মান করেন তবে সে আপনাকে দ্বিগুণ সম্মান করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের ভিডিওর গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর নিয়মিত এমন গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।